বিরল থেকে বিরলতম রোগের চিকিৎসায় নিরলস পরিশ্রম করে কাজ করছেন সৌরভ সিং। কয়েক মাস আগে বিনা চিকিৎসায় মৃত্যুর কোলে ঢলে পড়ে প্রাণ হারিয়েছে তার পুত্র সন্তান। আর তাই রেয়ার ডিজিজে আক্রান্ত সন্তানকে হারিয়ে পণ করেছেন সৌরভ সিং। আগামী দিনে আরও কোনো শিশুকে যাতে বিনা চিকিৎসায় প্রাণ না হারাতে হয় তিনি তা নিশ্চিত করবেন। এই উদ্দেশ্যে শুরু হচ্ছে রেয়ার ডিজিজ ফাউন্ডেশনের পথ চলা। फिर हमने ये डिसाइड किया कि हमें इसे अवेयरनेस का रूप देना चाहिए, बिकॉज इंडिया में अवेयरनेस की काफ़ी कमी है। फिर हमने रेयर डिजीजेस के लिए पूरे देश में अवेयरनेस करना स्टार्ट किया। मैंने चिट्ठियां लिखी प्रधानमंत्री को, राष्ट्रपति को, मुख्यमंत्री को, जितना भी मैं कर सकता था मैंने किया। फाइनली जब कुछ भी नहीं हो पाया तो फिर मैंने एक हाई कोर्ट का भी सहारा लिया, रिट पिटिशन फाइल की, फिर वो सुप्रीम कोर्ट तक गया। फिर हमने एक नेशनल रेयर डिजीज पॉलिसी का डिमांड किया और फिर एक बहुत सारे माता पिताओं की वजह से आज एक नेशनल रेयर डिजीज पॉलिसी बन पाई है। बिकॉज आज जो पॉलिसी हमारे सामने है उसमें बीमारियां सिर्फ 50 लाख के अंदर ही ट्रीट होती है, बट जो ट्रीटमेंट का कॉस्ट है वो 2.5 करोड़ से लेकर 15 से 20 करोड़ रुपए सालाना का है। और जबकि हमारे पास जो पॉलिसी है 50 लाख वन टाइम मिलता है। तो अभी भी जो पॉलिसी में जो गैप है, बिकॉज पेशेंट्स आर डाइंग एवरी डे। आई ऑल्सो लॉस्ट माई सन 6 months बैक, तो ड्यू टू दिस रेयर डिजीज। बिकॉज ये दवाइयाँ अगर टाइम पे मिले तो उसका फायदा है, लेकिन अगर टाइम पे ना मिले, अगर देर हो जाए तो उस दवाई का कोई फायदा नहीं होता। শনিবার সমাজের হাজার হাজার আক্রান্ত শিশুর কল্যাণে এই অর্গানাইজেশন। শনিবার অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কান্তি গঙ্গোপাধ্যায়। কয়েকদিন আগে পর্যন্ত এই রোগ সম্পর্কে নিজেও কিছু জানতেন না বলে জানিয়েছেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী কান্তি গঙ্গোপাধ্যায়। দুঃখের সঙ্গে বলছি, এই সৌরভ সিং 2 বছর আগে ওখানে সেমিনার করতে এসেছিল। এর নিজের একটা সন্তান, গোটা ভারতবর্ষে এই নিয়ে তিনি লড়ছেন। নিজের সন্তানকেও গত বছর বাঁচাতে পারেনি। সেই সন্তানের স্মৃতির উদ্দেশ্যে সারা জীবন উনি এই কাজে থাকবেন। তিনি এসছেন কলকাতাতে, আমাদের কলকাতা পশ্চিমবাংলাতে অ্যাওয়ারনেস। আমরা সরকারের কাছে দাবি আমাদের এইটাই, রেয়ার ডিজিজটা প্রতিবন্ধী ক্যাটাগরিতে পড়ুক এবং গোটা ভারতবর্ষে সমস্ত মেডিকেল কলেজে যতটুকু চিকিৎসার সুযোগ আছে, যতদিন বাঁচিয়ে রাখা যায়, তারপর ভবিষ্যতের অপেক্ষায় নয় থাকবো, সেই দায়িত্ব সরকারকে নিতে হবে। প্রশাসনকে পাশে দাঁড়ানোর আর্জি বিরল রোগে আক্রান্তের পরিবারের। বিহান বিশ্বাস, ও 3 বছর বয়সে ওর এক রেয়ার ডিজিজটা ধরা পড়ে, যেটা হলো NF1 নিউরোফাইব্রোমাটোসিস প্লেক্সিফর্ম। তো এটা যখন জানার পরে আমি SSKM হসপিটালে ওকে ট্রিটমেন্ট করাই। কিন্তু ব্যাপারটা হলো, আমি যত দিন যায় এটা যত জানতে পারি, প্রথমে তো এই বিষয়টা আমার জানা ছিল না, কিন্তু যখন আমি জানতে পারি যে এটা একটা রেয়ার ডিজিজ, তার জন্য আমি ওখান থেকে ওই SSKM হসপিটালে আমার পেশেন্টকে দেখাই, আমার ছেলেকে। কিন্তু যেটা দেখলাম যে রেয়ার ডিজিজের যে ন্যাশনাল পলিসিতে এই রোগটা ইনক্লুডিং নেই। কিন্তু এটা যদি ইনক্লুডিং না থাকে, এই এত একটা রেয়ার ডিজিজ, এটাকে আমি আগামী দিনে কিভাবে ট্রিটমেন্ট করবো, এটা আমি দিশাহীন। এবং আমি পিজিতে এমনি যেগুলো ওর শরীর খারাপ বা অন্যান্য সমস্যা যেগুলো আছে সেগুলো দেখানো হচ্ছে, কিন্তু ওর যে রোগটা হয়েছে প্লেক্সিফর্ম নিউরোফাইব্রোমাটোসিস, ওর যে মেডিসিন, সেই মেডিসিনটা কিন্তু নেই, এখনো পর্যন্ত পাওয়া যায়নি। এবং আমার কাছে যা আমি যতটুকুনি আশেপাশে থেকে জানতে পেরেছি যে এই রোগের যে ওষুধ, সেই ওষুধের যে মূল্য সেটা অনেক বেশি, এবং সেটা আমি এখনো পর্যন্ত রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকারের থেকে কোনো রকম সহযোগিতা এখনো পাইনি যে ওই ওষুধটা আমি কিভাবে পাবো বা কোন দিশায় এই জায়গাটা আমি যেতে পারি। এবং শুধু তাই নয়, আমি অনেকবার আমাদের প্রাক্তন রাজ্যসভার সাংসদ বিকাশ রঞ্জন ভট্টাচার্য, উনি একটা চিঠি করে দিয়েছিল প্রাইম মিনিস্টারের এতে, এবং অন্যান্য চিঠিও আমি করেছি, তার সমস্ত কপি আমার কাছে আছে এভিডেন্স হিসাবে। এবং তাই আপনাদের কাছে আমার বার্তা যে আগামী দিনে আমার ছেলে শুধু নয় NF1 প্লেক্সিফর্মে, আগামী দিনে আরও যে বাচ্চাগুলো ধরুন এই রোগে যদি পড়ে, তার ওষুধটা যেন আসে এবং আমার ছেলেরও ওষুধটা আসে, সেই সুরাহাটা যেন সরকার, রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার দায়িত্ব নেয়, এটাই আমার কাছে আমার অনুরোধ। আমাদের বাচ্চা নিয়ে আমরা সমাজে সবসময় পিছিয়ে পড়তে হয়। আমাদের বাচ্চাদের 24 ঘন্টা না, 72 ঘন্টার মধ্যে টোটাল 72 ঘন্টাই আমাদের বাচ্চাটার পাশেই থাকতে হয়। কারণ তাতে স্নান করানো, তাকে খাওয়ানো, তাকে একটা প্যান্ট পরানো বলুন, যাবতীয় টোটাল পরিষেবাই হয় বাবাকে দিতে হয় নাকি মাকে দিতে হয়। তার বাবা মা তখন ইনকামটা করবে, সংসারটা চালাবে কীভাবে। অন্যান্য স্টেটে তাও বলতে হবে যে না, উড়িষ্যা সরকার 10 লাখ টাকা করে তাদের সহযোগিতা করে, বিহার সরকার 6 লাখ টাকা সহযোগিতা করে, কিন্তু আজকে আমরা দীর্ঘ 10 বছর লড়াই করার পরে আজকে আমরা মাত্র 5,000 টাকা করে
স্কলারশিপ আমাদের বাচ্চাদেরকে আদায় করতে পেরেছি, তাও কোর্ট মারফত, কিন্তু স্বইচ্ছায় নয় কেউ। তো আমাদের এই অ্যাওয়ারনেসটা সবারই জাগা উচিত। সুতরাং সমাজের সমস্ত শ্রেণীর লোককে, সমস্ত যে সমস্ত সুশীল সমাজ আছেন, সবাইকে একসাথে সংঘবদ্ধ হয়ে ওনাদের পাশে দাঁড়াতে হবে, ওনাদেরকে সাপোর্ট দিতে হবে। আপনি ফিজিক্যালি সাপোর্ট বলুন, মেন্টালি সাপোর্ট বলুন, যাদের ফিনান্সিয়াল স্ট্রং আছে তারা ফিনান্সিয়ালি সাপোর্ট করুন। কিছু না করতে পারলেও আপনি ওদেরকে মানসিক শান্তিটা দিন, মানসিক স্ট্রেংথেনটা করে তুলুন। তাহলে কিন্তু রেয়ার ডিজে যারা আক্রান্ত হচ্ছেন বা যারা আক্রান্ত হয়ে আছেন, তারা কিন্তু আরও জীবনটা ভালোভাবে এগিয়ে নিয়ে যেতে পারবে এবং জীবনের দিশাটা কিন্তু দেখতে পারবে। রেয়ার ডিজিজ ফাউন্ডেশন একটি অলাভজনক সংস্থা, যা বিরল রোগে আক্রান্ত রোগী ও তার পরিবার, গবেষক ও চিকিৎসকদের নিয়ে কাজ করে। এদের মূল লক্ষ্যই হল রোগের কারণ অনুসন্ধান, নতুন ওষুধ উদ্ভাবন এবং রোগীদের জীবনযাত্রার মান উন্নয়ন করা। রেয়ার ডিজিজ সম্বন্ধে অনেকেই অবগত নন। এই বিষয়েই যাতে সমাজের বিভিন্ন প্রান্তের মানুষেরা জানেন, অবগত হন, সতর্ক হন, সেই জন্যই পথ চলা শুরু হয়েছে রেয়ার ডিজিজ ফাউন্ডেশন, যার কর্ণধার সৌরভ সিং। আজ তার উদ্যোগে এই অনুষ্ঠান সংগঠিত হলো এবং সেখানেও তারা একই বার্তা দিলেন যে রেয়ার ডিজিজ সম্বন্ধে আরো 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 অনেক সতর্ক হতে হবে। তার সাথে পশ্চিমবঙ্গ সরকারকেও এই বিষয়ে উদ্যোগ নেওয়ার জন্য অনুরোধ করলেন রেয়ার ডিজিজ ফাউন্ডেশন। ক্যামেরায় দেবাঞ্জন মণ্ডলের সাথে পায়েল রায়, ক্যালকাটা নিউজ।